পৃথিবীর ইতিহাসে জানেন তো কিছু মুহূর্ত আছে যা একেবারে নিঃশব্দে সবকিছু বদলে দেয়। আফ্রিকার হর্ন অঞ্চলে অবস্থিত ছোট্ট একটা ভূখণ্ড, যাকে পৃথিবীর অধিকাংশ দেশ এখনও কোনো স্বাধীন রাষ্ট্র হিসেবেই মানে না, সেই জায়গাটায় হঠাৎ করে বিশ্ব ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটি অঞ্চলের গল্প জানব যার নাম সোমালিল্যান্ড। চলুন এই গভীর আর জটিল ভূরাজনৈতিক সমীকরণটা একটু কাছ থেকে বোঝার চেষ্টা করি। একটু ভেবে দেখুন, মানচিত্রে হয়তো এটা স্রেফ একটা দাগ, কিন্তু বাস্তবে এটা ভবিষ্যতের এক নতুন স্নায়ুযুদ্ধের যুদ্ধক্ষেত্র হতে পারে। হঠাৎ করে পুরো বিশ্ব কেন সোমালিল্যান্ডের দিকে তাকিয়ে আছে? এর মূল কারণ হল ইসরায়েলের অপ্রত্যাশিত স্বীকৃতি এবং জেরুজালেমে সোমালিল্যান্ডের একটা প্রস্তাবিত দূতাবাস। শুধু এই একটা ঘটনায় এই বিতর্কিত অঞ্চলটিকে লোহিত সাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত একটা পয়েন্টে পরিণত করেছে। প্রথমেই চলুন কথা বলি এই অস্বীকৃত রাষ্ট্রটিকে নিয়ে। দেখুন, কাগজে কলমে এটা সোমালিয়ার অংশ, কিন্তু গত ৩০ বছরেরও বেশি সময় ধরে এটা একটা স্বাধীন রাষ্ট্রের মতোই চলছে। ওদের নিজেদের সংসদ আছে, স্বাধীন সামরিক বাহিনী, নিজস্ব মুদ্রা, বৈধ পাসপোর্ট, এমনকি একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাও আছে। মানে একটা স্বাধীন দেশের যা যা থাকা দরকার তার সবই তাদের আছে। কিন্তু চরম বিস্ময়ের বিষয় হল, এতগুলো প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্র এতদিন তাদের স্বীকৃতি দেয়নি, অন্তত ইসরায়েল এই দৃশ্যপটে প্রবেশ করার আগ পর্যন্ত। এবার একটু পেছনের দিকে তাকাই। এই অঞ্চলের ইতিহাস আর স্থিতিশীলতার গল্পটা আসলে কেমন? ১৯৬০-এর দশকের আগে এই এলাকাটা ব্রিটিশ আর ইতালি উপনিবেশে বিভক্ত ছিল। এরপর ১৯৬০ সালে তারা একত্রিত হয়ে সোমালি রিপাবলিক গঠন করে। কিন্তু ১৯৬৯ সালেই যখন সিয়াদ বারের সামরিক শাসন শুরু হল, তখনই আসলে ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। দশকের পর দশক ধরে নিপীড়ন চলতে থাকে, বিশেষ করে ইসহাক সম্প্রদায়ের ওপর। এরপর ১৯৯১ সালে যখন পুরো সোমালিয়া রাষ্ট্র হিসেবে প্রায় ভেঙে পড়ছে, ঠিক তখনই সোমালিল্যান্ড নিজেদের স্বাধীনতা ঘোষণা করে আলাদা হয়ে যায়। চিত্রটা একবার একটু মিলিয়ে দেখুন তো। একদিকে সোমালিয়া, যা দশকের পর দশক ধরে গৃহযুদ্ধ, অস্থিতিশীলতা আর প্রাতিষ্ঠানিক পতনের মধ্যে দিয়ে গেছে। আর ঠিক অন্যদিকে সোমালিল্যান্ড, যেখানে রীতিমতো গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে, অভ্যন্তরীণ সুশাসন আর আঞ্চলিক শান্তি বজায় রয়েছে। এই যে চারপাশের চরম বিশৃঙ্খলার মাঝে একটা শান্ত দ্বীপের মতো টিকে থাকা, এই অবিশ্বাস্য স্থিতিশীলতাই সোমালিল্যান্ডকে বর্তমান বিশ্বের একটি অত্যন্ত আকর্ষণীয় ভূরাজনৈতিক অংশীদার করে তুলেছে। আর এই আকর্ষণীয় অবস্থানের আসল খেলাটা হচ্ছে লোহিত সাগরের ভূরাজনীতিতে। বিশ্ব রাজনীতির এই খেলাটা তো আসলে বিশাল এক দাবার বোর্ডের মতো, তাই না? আর এই বোর্ডে সোমালিল্যান্ডের অবস্থান একেবারে মুখ্যম জায়গায়, ঠিক বাব আল মান্দাব প্রণালীর গা ঘেঁষে। এটা লোহিত সাগর আর অ্যাডেন উপসাগরকে যুক্তকারী অত্যন্ত কৌশলগত একটা সামুদ্রিক পথ। বিশেষ করে ইয়েমেনের চলমান সংঘাতের কারণে সোমালিল্যান্ডের এই ভৌগোলিক অবস্থান এখন আক্ষরিক অর্থেই একটা সোনার খনিতে পরিণত হয়েছে। এর কারণটা কি? কারণ ইউরোপ থেকে এশিয়ার বাণিজ্যের রুট, মধ্যপ্রাচ্যে তেল পরিবহন আর বিশ্বব্যাপী কন্টেনার শিপিং নেটওয়ার্ক সবই এই পথ দিয়ে যায়। বিশ্ব অর্থনীতি বলতে গেলে এখন কাঁচের ওপর দাঁড়িয়ে আছে এই একটা রুটের কারণে। যে এই সামুদ্রিক পথটা নিয়ন্ত্রণ করতে পারবে, সে প্রকারান্তরে পুরো বিশ্ব অর্থনীতিকেই একরকম প্রভাবিত করতে পারবে। আর ঠিক এখানেই সোমালিল্যান্ডের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। আর এই নিয়ন্ত্রণের খেলাতেই আসে আমাদের পরবর্তী বিষয়, জেরুজালেম দূতাবাস। ডিসেম্বর ২০২৫ হঠাৎ করে ইসরায়েল প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়ে বসল। এটা কিন্তু যে সে কোনো সাধারণ কূটনৈতিক শিষ্টাচার নয়। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে এটা লোহিত সাগরে প্রভাব বিস্তারের একটা অত্যন্ত সুপরিকল্পিত এবং বিশাল কৌশলগত পদক্ষেপ। আর এই স্বীকৃতির পর যে সিদ্ধান্তটা এলো, সেটা আরও স্পর্শকাতর। জেরুজালেমে দূতাবাস। আপনারা জানেন জেরুজালেম নিয়ে ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে কতটা গভীর ঐতিহাসিক আর রাজনৈতিক টানাপড়েন আছে, যে কারণে বিশ্বের অধিকাংশ দেশই তেল আবিবে তাদের দূতাবাস রাখে। কিন্তু যুক্তরাষ্ট্র, গুয়াতেমালা বা কসোভোর মতো গুটি কয়েক দেশের সাথে এখন সোমালিল্যান্ডও জেরুজালেমে তাদের দূতাবাস খোলার পরিকল্পনা করছে। এখন আপনাদের মনে হতে পারে, ইসরায়েলের আসল স্বার্থটা কোথায়? ওপরে ওপরে বলা হচ্ছে পানি ব্যবস্থাপনা আর প্রযুক্তির কথা, যা সোমালিল্যান্ডের খরা মোকাবেলায় সাহায্য করবে। কিন্তু পৃষ্ঠতলে নিজে তাকালে আমরা আসল ছবিটা দেখতে পাই। নৌ পর্যবেক্ষণ, লোহিত সাগরে গোয়েন্দা তথ্য সংগ্রহ আর ইয়েমেনের খুব কাছাকাছি সামরিক লজিস্টিক সুবিধা পাওয়া, এই বিষয়গুলোই ইসরায়েলকে এই অঞ্চলে কৌশলগতভাবে অত্যন্ত শক্তিশালী করবে। ইসরায়েলের হিসাবটা কিন্তু একদম নিখুঁত। চলুন এবার দেখি এই পুরো ঘটনার বৈশ্বিক এবং স্থানীয় প্রভাবটা আসলে কতটা গভীর। এই স্বীকৃতির খবরটা ছড়াতেই বিশ্বজুড়ে রীতিমতো তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। আফ্রিকান ইউনিয়ন, ওআইসি, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো
এবং অবশ্যই সোমালিয়া সরকার সবাই এর কড়া নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক এই সংস্থাগুলোর সবচেয়ে বড় ভয়ের জায়গাটা কোথায় জানেন? সোমালিল্যান্ড যদি এভাবে স্বীকৃতি পেয়ে যায় তবে তা আফ্রিকার অন্যান্য বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলোকেও উৎসাহিত করতে পারে, যার ফলে হয়তো পুরো মহাদেশেই নতুন করে অস্থিতিশীলতা তৈরি হবে। এখন এত দূর থেকে আপনারা হয়তো ভাবছেন, আফ্রিকার হর্ন অঞ্চলের 1000 মাইল দূরের এই সংঘাতের সাথে বাংলাদেশের কি সম্পর্ক? সম্পর্কটা কিন্তু সরাসরি। লোহিত সাগরের অস্থিতিশীলতা মানে গ্লোবাল সাপ্লাই চেন বা বৈশ্বিক বাণিজ্য পথ ব্যাহত হওয়া, আর এতে শিপিং এবং আমদানি খরচ ব্যাপকভাবে বেড়ে যাবে, যার ধাক্কাটা সরাসরি এসে পড়বে দেশের অভ্যন্তরীণ জ্বালানি তেলের দামের ওপর। মানে ওই দূরের সাগরের ঢেউ কিন্তু আমাদের রোজকার জীবনেও এসে আছড়ে পড়বে। আর শুধু অর্থনীতি নয়, কূটনৈতিক দিক থেকেও এটা দারুণ একটা চ্যালেঞ্জ। বাংলাদেশ তো ঐতিহ্যগতভাবে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে জোরালো অবস্থান নিয়ে এসেছে। এখন একদিকে লোহিত সাগরের অর্থনৈতিক নিরাপত্তা, অন্যদিকে সেই দীর্ঘদিনের কূটনৈতিক আদর্শ, এই দুয়ের মাঝে ভারসাম্য রক্ষা করাটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় হতে চলেছে। পরিবর্তনশীল এই ভূ-রাজনীতিতে প্রতিটি দেশকেই অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে। ইতিহাসের প্রতিটি বড় পরিবর্তন খেয়াল করে দেখবেন শুরু হয় একদম অদৃশ্যভাবেই। মানচিত্রে ছোট একটা দাগ পরিবর্তন হওয়া বা একটা কূটনৈতিক স্বাক্ষর কিভাবে ভবিষ্যৎ বিশ্বব্যবস্থাকে সম্পূর্ণ নতুন রূপ দিতে পারে, আজকের এই বিশ্লেষণ তারই একটা প্রমাণ। মানব সভ্যতা ও বিশ্ব রাজনীতি কি এক নতুন মোড়ে দাঁড়িয়ে? হয়তো ভবিষ্যতের পৃথিবীটা আজ এই মুহূর্তেই আমাদের চোখের সামনেই তৈরি হচ্ছে। ইনসাইট হাইওয়ের সঙ্গে থাকুন, বিশ্বকে জানুন আরও গভীরভাবে।